ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত। এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল আজ। সিলেটে মধ্যরাতে অ্যাম্বুলেন্স বাসে দুর্বৃত্তদের আগুন। লিবিয়ার উপকূলে নৌকা ডুবে 4 বাংলাদেশের মৃত্যু। এবং সহজেই সেনেগালকে হারালো ব্রাজিল। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। তার নাম আব্দুল বাশির। রোববার সকাল 8:40 দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াকফ ভবনের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি বলেন, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াকফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। আব্দুল বাশিরের ধারণা, ওয়াকফ ভবনের সামনে দিয়ে যাওয়া ফ্লাইওভার উপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা 6:10 দিকে হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফল আজ রোববার সকাল 10টায় প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল রোববার সকাল 10টায় স্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের 11টি শিক্ষা বোর্ডে মোট 2,26,000 শিক্ষার্থী 4,28,000 খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে। বিষয় ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। গত 16 অক্টোবর ফল প্রকাশের পরদিন 17 থেকে 23 অক্টোবর পর্যন্ত 7 দিন আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা প্রতি বিষয়ে 150 টাকা ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেন। সিলেটে হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও বাস স্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও কুমারগাঁও বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে। তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে। শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান চৌধুরী ও সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, রাত 2:30টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভেতরে পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে এসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। অন্যদিকে রাত 3টার দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। আরএমও ডাক্তার মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে 2টি মোটরসাইকেলে করে 5 তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়। জমিয়া গ্লাস ফুটেছে। না এটা পেট্রোল। রাজধানীর হাজারীবাগের বেরিবাজ সরকারি কলেজের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাত 11:15 আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এর আগে শনিবার সন্ধ্যা 6:10 দিকে হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এরপর রাত 8:20 দিকে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়া হয়েছে। তারা কেন প্রকল্প করেনি কিন্তু ধরে রেখেছে, এগুলো বাতিলের প্রক্রিয়া চলছে, তবে ওনাদের সঙ্গে কথা বলার ব্যাপার রয়েছে। শনিবার দুপুরে বরিশাল নগরের বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বিসিক শিল্প নগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাদের জায়গা দেয়া হবে। 24 আগস্ট থেকে নভেম্বরের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করে যে জিনিসগুলো দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে তার মধ্যে বিসিকও রয়েছে। জেনুইন শিল্প উদ্যোক্তা তাদের কিভাবে সাপোর্ট দেওয়া যায়, তাদেরকে ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে কিভাবে আনা যায়, এটার একটা প্রধান উপদেষ্টার অফিস থেকে চেষ্টা আছে, সেই একটা নির্দেশনাও আছে, সেটাকে আমরা উনাদের কাছ পর্যন্ত কিভাবে পৌঁছায় দিতে পারি। এখানে অন্য কিছু সমস্যাও আছে, যেমন আগে প্লট দেওয়া হয়েছে হয়তো ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় যারা কোনো প্রকল্প করেননি কিন্তু ধরে রেখেছেন, ওইটা কিন্তু বাতিল করার প্রক্রিয়াটাও স্লো হয়ে আছে। তাই ওনাদের সাথে এটা কথা বলার ব্যাপার, যেন যাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বেন না তাদেরকে বাদ দিয়ে যেন নতুন উদ্যোক্তাদেরকে আমরা জায়গা দিতে পারি। জায়গাটা ঘুরে দেখারও ব্যাপার হলো, কারণ চারদিকে ঘেরাও ছিল না, ঘেরাও দেওয়া হয়েছে, এখানে রাতে বাতি থাকে না, সেটা কি করা যায় আমরা এই চেষ্টাগুলি করছি। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধার মুখে পড়েন বালু উত্তোলনকারীরা। এ সময় বালু উত্তোলনকারীদের ছররা গুলিতে 3 জন গুলিবিদ্ধ হন। পরে পুলিশের ও স্থানীয়দের সহযোগিতায় তাদের ভোলা 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান মীর, মোহাম্মদ আলী মৃধা ও মোহাম্মদ অপূর্ব। তাদের মধ্যে শাহজাহানের পিঠে, মোহাম্মদ আলীর গালে ও অপূর্বের মাথার পেছনে ছররা গুলির আঘাত লেগেছে। শনিবার দুপুর 12:30টার দিকে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহতরা জানান, বেশ কয়েকদিন ধরে কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে একটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়রা বারবার বাধা দিলেও তারা মানেনি। পরে শনিবার সকাল 10:30টার দিকে স্থানীয় শতাধিক মানুষ 2টি ট্রলার নিয়ে ওই ড্রেজারের কাছে গিয়ে বালু উত্তোলনে বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়। পরে স্পিডবোট নিয়ে 6-7 জন সন্ত্রাসী অস্ত্রসহ এসে তাদের ওপর ছররা গুলি বর্ষণ করে। এতে 3 জন গুলিবিদ্ধ হন। দুইশো মানুষের মতন 200 মানুষ যায়। আমরা ওইখানে দাদালারে বলছি যে আপনার যদি কাগজপত্র থাকে তাহলে এনে বালু কাটেন, আর কাগজপত্র না থাকলে আমাকে গার্জিয়ানের কাগজপত্র দেখান, তারপরে আমরা বালু কাটান। আমরা বাধা দিলাম, এই যে আপনারা এই জায়গায় বালু কাটতেন না, আপনারা আপনাদের জায়গায় কাটতেন। পরে ওনারা কতক্ষণ মিয়া করলো। তারপরে দেখলাম কি মানে 12টার দিকে, 12:30টার দিকে বেলা আপনার এক গ্রুপ স্ক্রিন বোর্ড দিয়ে আইসা মানে এলো ফাটালে মানে গুলি চালাতেছে। আর গাড়ি এটার ফসল হইব যারা কর না ওরা কী কে শুনি, যারা আবার ফট করি ওই যে কি কার কথা কইলো সকেটগুলি কি কারা জানি হিয়ার লোক পাড়াই দিয়া এই আবার গুলি করা শুরু করে। চরটা আমাদের এখন চাষের উপযোগী আছে। এটার পাশে আরেকটা চর ডুবন্ত আছে, যেটা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত চরটা কি জাগতেছে। এই চরের থেকে অসাধু কিছু বালি মহল যে আমাদের এখান থেকে বালি কাটতেছে। 3 জন রোগী গুলিবিদ্ধ হয়ে আমাদের হসপিটালে জরুরি বিভাগে আসে। আমরা খবর পেয়ে দ্রুত তাদের কাছে যাই, যে তাদের পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষা করে দেখে দিই তারা 3 জনেই একটিবারে ছররা গুলি দ্বারা বিদ্ধ হন। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে আবারও 15 বছরের অন্ধকারে ফিরে যাওয়া। ভোট ডাকাতি করে ভোটবিহীন নির্বাচন করে আবার ফ্যাসিবাদের জন্য দরজা জানালা খোলা রাখা। এটি শহীদের সঙ্গে বেইমানি ও রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। শনিবার সন্ধ্যায় কুমিল্লার 14 গ্রামের গুণবতী ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় গুণবতী হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশকে আর পেছনে নেওয়া যাবে না। প্রয়োজন হলে আবারও বিপ্লবের ডাক দেয়া হবে। আবার 5 আগস্টের আবির্ভাব হবে। বাংলার মানুষ আর স্বৈরাচার ফ্যাসিবাদে ফিরে যাওয়ার সুযোগ দিবে না। এদেশে 4 কোটি যুবক নতুন ভোটার রয়েছে। যতই ষড়যন্ত্র হোক, বাংলাদেশের যুবকদের মধ্যে যে চেতনা রয়েছে, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ভালোকে গ্রহণ করার যে মানসিকতা সৃষ্টি হয়েছে, কোনো ষড়যন্ত্র এই শুভ বুদ্ধির উদয়কে দমিয়ে দিতে পারবে না।
সংস্কার না করার মানে হচ্ছে আবার সেই 15 বছর অন্ধকারে ফিরে যাওয়া। সংস্কার না করার মানে হচ্ছে আবার অন্যায়ভাবে ভোট দিয়ে নির্বাচন করে আবার সরকার বেশিরভাগ হওয়ার একটি রাস্তা এবং পথের দরজা জানালা খোলা রাখা। এটি শহীদদের প্রতি বেইমানি, এটা রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। বাংলাদেশকে আর পিছিয়ে নেওয়া যাবে না। প্রয়োজন হলে আবার জুলাই বিপ্লবের ডাক দেওয়া হবে, আবার 5 আগস্টের আবির্ভাব হবে। বাংলার মানুষ আর সরকার ফেসিভাবে ফিরে যাওয়ার সুযোগ দেখে না। জানাবো আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত 4 বাংলাদেশের মৃত্যু হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে বৃহস্পতিবার রাতে আল খোমস উপকূলীয় শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। ত্রিপোলি থেকে প্রায় 118 কিলোমিটার পূর্বে অবস্থিত উপকূলীয় শহর আল খোমস। শনিবার এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, প্রথম নৌকাটিতে 26 জন বাংলাদেশি ছিলেন, তাদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে, আর দ্বিতীয় নৌকাটিতে ছিলেন 69 জন। তাদের মধ্যে 2 জন ছিলেন মিশরীয় ও বাকি কয়েক ডজন সুদানি নাগরিক। তবে তাদের পরিণতি সম্পর্কে রেড ক্রিসেন্ট কোনো তথ্য দেয়নি। নৌকাটিতে 8 জন শিশু ছিল বলেও জানানো হয়। লিবিয়ান রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায় কালো প্লাস্টিক ব্যাগে মোড়ানো লাশগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। অন্য ছবিতে দেখা যায় স্বেচ্ছাসেবীরা বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। আরও কিছু ছবিতে উদ্ধার হওয়া মানুষদের থার্মাল কম্বল জড়িয়ে মেঝেতে বসে থাকতে দেখা যায়। মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ সংঘর্ষে কমপক্ষে 120 জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা। মাদক সহিংসতা এবং শেইনবাউমের নিরাপত্তা নীতির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে জেএনজির প্রতিনিধিরা বিক্ষোভের আয়োজন করে। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সেখানে বিভিন্ন বয়সের বিক্ষোভকারীদের দেখা গেছে। 2024 সালের অক্টোবরে দায়িত্ব নেন শেইনবাউম। তিনি ক্ষমতায় আসার প্রথম বছরে 70% ওপরে জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হন, কিন্তু বেশ কয়েকটি হাই প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার সম্মুখীন হয়েছে। মেক্সিকো সিটি নিরাপত্তা প্রধান পাবলো ভাস্কুয়েজ সাংবাদিকদের বলেন, একদল ব্যক্তি সহিংসতা শুরু না করা পর্যন্ত প্রায় কয়েক ঘন্টা ধরে চলা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল। এবারে খেলার খবর। আফ্রিকান দেশের বিরুদ্ধে জয় অব্যাহত লাতিন ফুটবলের 2 বড় দলের। একদিন আগে অ্যাঙ্গোলার বিপক্ষে 2-0 ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। এবার সেনেগালের বিপক্ষে ব্রাজিলও জিতল একই ব্যবধানে। শনিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধের দাপুটে পারফরমেন্সে জয় নিশ্চিত হয়ে যায় সেলেসাওদের। তরুণ এস্তেভাও ও অভিজ্ঞ ক্যাসমিরো গোল দুটি করেন ব্রাজিলের হয়ে। কার্লো আনচেলোতের শিষ্যরা প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ করে দিশেহারা করে তোলে সেনেগালকে। এস্তেভাও, ম্যাথিউস কুনহা, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রের দাপটে সুবিধা করতে পারছিল না সেনেগাল। ম্যানচেস্টার ইউনাইটেড খেলা ফরওয়ার্ড কুনহার হেডবার কাঁপানোর পর ব্রাজিল লিড পায় 28 মিনিটে। কাসেমিরোর পাস নিয়াখাতের গায়ে লেগে দিক পরিবর্তন করে এবং বক্সের ডান পাশে থাকা এস্তেভাওয়ের সামনে এসে পড়ে। বাম পায়ের জোরালো শটে জাল কাঁপান তিনি। 18 বছর বয়সী এই ফুটবলার একটি চতুর্থ গোল গত 10 ম্যাচে। এমন পারফরমেন্সে তিনি বার্তা দিচ্ছেন আগামী বিশ্বকাপে তাকে নজরে রাখতে হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত।
এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল আজ। সিলেটে মধ্যরাতে অ্যাম্বুলেন্স বাসে দুর্বৃত্তদের আগুন। লিবিয়ার উপকূলে নৌকা ডুবে 4 বাংলাদেশের মৃত্যু। এবং সহজে সেনেগালকে হারালো ব্রাজিল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।